ওকে। শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 কে কেন্দ্র করে তোমাদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, অচিরেই সেই দূরত্ব বুঝবে বলে আমি আশা রাখি। আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি বিপ্লব সাহা, প্রভাষক, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো অবগত হব তা হলো, এক, অব্যবসায়িক প্রতিষ্ঠানের সংজ্ঞা বা অব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে কি বুঝো এবং এর উদাহরণ। দুই, অব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। তিন, অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকারভেদ। চার, বিশুদ্ধ বা অমুনাভাবী অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ সম্পর্কে। আমি এবার মূল আলোচনায় যাব। এক, অব্যবসায়িক প্রতিষ্ঠানের সংজ্ঞা। অব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যে লিপ্ত থাকে না, অর্থাৎ উৎপাদন বা ক্রয় বিক্রয় কার্যে লিপ্ত না থেকে শুধুমাত্র সদস্যদের কল্যাণ বা জনকল্যাণ বা দেশের কল্যাণ বা বিশ্ববাসীর কল্যাণের জন্য কাজ করে, তাকে অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা বা ক্লাব। এছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা এরূপ অব্যবসায়িক প্রতিষ্ঠান দেখে থাকি, যেমন রেড ক্রিসেন্ট, রেড ক্রস, গার্লস গাইড, বয়েজ স্কাউট, এরকম আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। এরপরে আমরা দেখব অব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। আমরা সংজ্ঞা থেকে বিশ্লেষণ করে প্রথম যে পয়েন্টটা পেয়ে থাকি সেটি হলো জনকল্যাণ। অব্যবসায়িক প্রতিষ্ঠান সদস্যদের বা জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকে। দুই, অব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যে লিপ্ত থাকে না, অর্থাৎ উৎপাদন বা ক্রয় বিক্রয় কার্যে লিপ্ত থাকে না। তিন, অব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ বা অথি পরিষদ দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই পরিচালনা পর্ষদ বা অথি পরিষদ তৈরি করে থাকে সদস্যরা। সদস্যদের দ্বারা এই অথি পরিষদ বা পরিচালনা পরিষদ গঠিত হয়ে থাকে। তিন, অব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা ইতিমধ্যে বলেছি অব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক থাকে না, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা যেরকম মালিক দেখি, অব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো মালিক থাকে না। আয় বন্টনে নিষেধাজ্ঞা। অব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্জিত আয় সদস্যদের মধ্যে বন্টন করার ব্যাপারে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। মূলধনের পরিবর্তে মূলধন তহবিল বলে। আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে যেমন দেখেছি যে মালিক যে বিনিয়োগ করে তাকে মূলধন বলে, অব্যবসায় প্রতিষ্ঠানে সদস্যদের বিনিয়োজিত অর্থকে মূলধন তহবিল বলে। পরবর্তীতে আমরা মূলধন তহবিল সম্পর্কে বিস্তারিত জানব।
ইতিমধ্যে জেনেছি অব্যবসায়িক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় না, তাই এখানে আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় অতিরিক্ত আয়ের উদ্ভব হয়। শেষ বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর কোনো কর দিতে হয় না, অর্থাৎ সরকারকে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর কোনো রাজস্ব বা কর দিতে হয় না। আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হলাম। 3 নম্বর পয়েন্ট, অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকারভেদ। অব্যবসায়িক প্রতিষ্ঠান 2 রকম হয়ে থাকে, একটা হলো মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠান, আরেকটি হলো অমুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠান। মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা এখন জানব। যে সকল অব্যবসায়িক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের নিমিত্তে বা উদ্দেশ্যে গঠিত হয় তাকে মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে। এই মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক থাকে এবং অর্জিত মুনাফা এই মালিক বা মালিকগণের মধ্যে বণ্টিত হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডাক্তারদের সংগঠন, সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানীদের সংগঠন বা সংঘ, বা প্রকৌশলীদের সংগঠন বা সংঘ, এগুলি অব্যবসায়িক মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠানের উদাহরণ। এরপরে আমরা দেখব বিশুদ্ধ বা অমুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ। তোমাদের সিলেবাসে যে অঙ্কগুলো আসে বা তোমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেটি হচ্ছে বিশুদ্ধ বা অমুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠানের। তাই আমরা মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক এখানে দেখব না। বিশুদ্ধ বা অব্যবসায়িক প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবে 3টি অংশ। 1 বা ক প্রাপ্য প্রদান হিসাব, খ আয় ব্যয় হিসাব বা বিবরণী, গ আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র। আমি এখন তোমাদের এই প্রাপ্য প্রদান হিসাব সম্পর্কে ধারণা দেব। প্রাপ্য প্রদান হিসাব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নগদান বইয়ের অনুরূপ। এটিকে সম্পদ হিসাব হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। এই প্রাপ্য প্রদান হিসেবে প্রাপ্তি পাশে অর্থাৎ ডেবিট পাশে সকল প্রকার নগদ টাকা প্রাপ্তি লিপিবদ্ধ করা হয় এবং ক্রেডিট পাশে বা ডান পাশে সকল প্রকার নগদ প্রদান লিপিবদ্ধ করা হয়। এখানে নগদ টাকার আদান প্রদান ছাড়া অন্য কোনো বিষয় স্থান পায় না। এই বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখব এই প্রাপ্য প্রদান হিসাব এবং তার সাথে কিছু সমন্বয় থাকে। এর আলোকে আমাদের আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। এখন আমরা ধারণা লাভ করব আয় ব্যয় হিসাব বা বিবরণী সম্পর্কে। ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা আয় বিবরণী প্রস্তুত করে থাকি। এই আয় বিবরণী আর অব্যবসায়িক প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব বা বিবরণী এক। ব্যবসায় প্রতিষ্ঠানে যেখানে আয় বিবরণী বলা হয়, অব্যবসায়িক প্রতিষ্ঠানে বা বিশুদ্ধ অব্যবসায়িক প্রতিষ্ঠানে সেখানে আয় ব্যয় হিসাব বা বিবরণী বলা হয়ে থাকে। এই আয় ব্যয় হিসাবে আয় পাশে আয় ব্যয় হিসাবে আয় পাশে সমস্ত মুনাফা জাতীয় আয়গুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে। এখন আমরা জানবো অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের উৎসগুলো কি কি। অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস হচ্ছে সদস্যদের চাঁদা, অর্থাৎ অব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা সদস্য তারা চাঁদা হিসেবে যে অর্থ দেয় এটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস এবং এটিকে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করে আয় ব্যয় হিসাব বা বিবরণীতে প্রদর্শন করতে হয়।
ভর্তি ফিস অব্যবসায় প্রতিষ্ঠানে যেমন স্কুল কলেজে সদস্য ভর্তি হতে গেলে ভর্তি ফি দেওয়া লাগে, এটিও অব্যবসায় প্রতিষ্ঠানের আয়ের একটি অন্যতম উৎস। কোনো কিছু বলা না থাকলে এটিকে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করে আয় বিবরণীতে প্রদর্শন করতে হয়। অনুদান সমাজের বিত্তবান বা মহৎ হৃদয়ের মানুষ বা দানশীল ব্যক্তি অথবা সরকারের স্থানীয় সরকার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ মন্দির মসজিদে অনুদান হিসেবে প্রতি বছর একটি অর্থ দেওয়া হয়ে থাকে, যেটাকে আমরা অনুদান ইংরেজি ডোনেশন হিসেবে বলে থাকি। প্রশ্নে কোনো কিছু বলা না থাকলে এবং এর পরিমাণ কম হলে এটিকে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে এবং আয় বিবরণীতে আয় ব্যয়ের বিবরণীতে দেখাতে হবে। আর প্রশ্নে যদি বলা থাকে যে অনুদানের কিছু অংশ মুনাফা জাতীয় এবং কিছু অংশ মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে, তাহলে যতটুকু মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে সেটুকু আয় ব্যয়ের বিবরণীতে দিতে হবে, অবশিষ্ট অংশটুকু আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন তহবিলের সঙ্গে যোগ করতে হবে। এরপর দেখব উইলকৃত ধন সম্পদ। উইলকৃত সমাজের দানশীল বা মহৎ ব্যক্তি অনেক সময় অব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রমে মুগ্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের নামে সম্পত্তি দান করে থাকে, উইল করে দিয়ে, রেজিস্ট্রি করে দিয়ে, একে উইলকৃত ধন সম্পদ বলা হয়। এটি সাধারণত মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য করে আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন তহবিলের সঙ্গে যোগ করে দেখাতে হয়। তবে প্রশ্নপত্রে যদি এর আংশিক মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে বলে সেক্ষেত্রে আমরা আয় ব্যয় বিবরণীতে প্রদর্শন করবো আয় পাশে। আজীবন শোকের চাঁদা কোনো সদস্য, ক্লাবের কোনো সদস্য বা অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি তার অবশিষ্ট আয়ুষ্কালের জন্য টাকা পরিশোধ করে দেয় তাকে আজীবন সুদের চাঁদা বলে। পরীক্ষার প্রশ্নে কোনো কিছু বলা না থাকলে এটিকে মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য করে আর্থিক অবস্থার বিবরণীর সে দায় পাশে মূলধন তহবিলের সঙ্গে যোগ করে দেখাতে হবে। এছাড়া অব্যবসায় প্রতিষ্ঠানের যে উল্লেখযোগ্য আয় রয়েছে সেটা হলো বিনিয়োগের সুদ, পুরাতন খবরের কাগজের বিক্রয়, লকার ভাড়া, চারণঘর ইত্যাদি অব্যবসায় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য আয়ের উৎস। এরপর দেখো অব্যবসায় প্রতিষ্ঠান ব্যয় বা ক্রেডিট পাশে কোন বিষয়গুলো প্রদর্শিত হয়ে থাকে। অব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেতন, কর্মচারীদের বেতন, শ্রমিকদের মজুরি, আপ্যায়ন খরচ, তারপরে হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর অপচয়, এগুলো উল্লেখযোগ্য। এরপরে অব্যবসায় প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী তৈরি করে যদি আয়ের পাঠ বড় হয় তাহলে আমরা তাকে বলবো ব্যয়াতিরিক্ত আয়। আর যদি আয়ের পাঠ বড় না হয়, ব্যয়ের পাঠ বড় হয় তাহলে তাকে আমরা বলবো আয় অতিরিক্ত ব্যয় বা আয়াতিরিক্ত ব্যয়। এরপরে আমরা জানবো আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে বা উদ্বর্তপত্র সম্পর্কে। আর্থিক অবস্থার বিবরণী ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী আর অব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী একই। এখানেও এক পাশে সম্পদ এবং অন্য পাশে দায় ও মূলধন তহবিল উল্লেখ করা হয়। এখানে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো পার্থক্য নাই। এছাড়া এই তিনটে বিবরণী ছাড়া আমরা যে বিষয়টা তোমাদেরকে অবহিত করতে চাই সেটি হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন তহবিল সম্পর্কে। আমি ইতিমধ্যে বলেছি
অব্যবসায় প্রতিষ্ঠানের মালিক থাকে না। যেহেতু মালিক থাকে না, তাই সদস্যদের বিনিয়োজিত অর্থ অর্থাৎ সম্পদ থেকে দায় বিয়োগ করলে যে ব্যবসায় প্রতিষ্ঠানে যাকে মালিকানা সত্ত্ব বা মূলধন বলা হয় থাকে, অব্যবসায় প্রতিষ্ঠানে তাকে মূলধন তহবিল বলে। এই অব্যবসায় প্রতিষ্ঠানে যেহেতু মালিক থাকে না, তাই মালিকের বিনিয়োজিত অর্থ তথা সম্পদ থেকে দায় বিয়োগ করলে যা পাওয়া যায় তাকে মূলধন তহবিল বলে। অঙ্ক করবার সময় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষার প্রশ্নপত্রে অনেক সময় তোমাদের 2 মার্কের কোশ্চেন থাকে মূলধন তহবিল সম্পর্কে, যে মূলধন তহবিল নির্ণয় করো, কখনো কখনো 4 মার্কও থাকে। আবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে এই মূলধন তহবিল অবশ্যই লাগে। আজকে আলোচনা আমি এখানে শেষ করতে চাই। তার আগে তোমাদের একটু কথা বলতে চাই যে এই কোভিড-19 কারণে তোমরা অবশ্যই বেশিরভাগ সময় ঘরে থাকবে, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবে না। ঘরের বাইরে বের হলে অবশ্যই কাপড়ের তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক অথবা সার্জিক্যাল মাস্ক পরে বাইরে বের হবে। তোমাদের সবার শুভ কামনা করে আমি বিপ্লব সাহা আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।